WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নাম্বার 2 তথা শেষ সিরিজটা নিয়ে এসেছি। আশা করছি এই পলিটির প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষাটা আসছে এই পরীক্ষা ছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষাতে খুব উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর তোমরা যদি এইসব ভিডিওর পিডিএফগুলো ফ্রিতে পেতে চাও তাহলে আমার চ্যানেলে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যেতে পারো। আর আমি ওখানে কিন্তু আমার এই যে ভিডিওগুলো আমি এখানে আপলোড করি ইউটিউবে, ওখানে কিন্তু আমি ওগুলো পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবো। আর সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করে নিও, তাতে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা জয়েন করে নিও। তবে বন্ধুরা, আজকে যে ভিডিওটা এনেছি মাত্র 9টা কোশ্চেন বাকি ছিল। আমি জানতাম না যে আর এই কটা কোশ্চেন বাকি আছে, মানে আমার কাছে যে কটা ক্লার্কশিপের কোশ্চেন আছে কালকেরই আমি হয়তো দিয়ে দিলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, এই 9টা প্রশ্ন বাকি ছিল, আজকে 9টা প্রশ্ন এনেছি। এটা খুবই ছোট ভিডিও, ভালো করে দেখে নাও। তাদের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার বা কাদের দ্বারা পদচ্যুত করা যায়? ঠিক আছে বন্ধুরা, তাহলে রাষ্ট্রপতি কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে মানে পদচ্যুত করা যায়, তাকে কার বা কাদের দ্বারা? অপশনগুলো দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রীর দ্বারা, উপরাষ্ট্রপতির দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা এবং সংসদ দ্বারা। সঠিক উত্তর হবে কিন্তু সংসদ দ্বারা রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যায়। এটা কিন্তু তোমরা 61 নম্বর আর্টিকেলটা তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তোমরা জানতে পারবে। আর রাষ্ট্রপতি, এই প্রশ্নটা এইভাবেও আসে। আর একটা জিনিস আসে যে রাষ্ট্রপতিকে যে পদচ্যুত করা হয় এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলা হয় ইমপিচমেন্ট, বা বাংলায় কিন্তু অভিশংসন। ঠিক আছে বন্ধুরা, এই অভিশংসন প্রসেস দ্বারা কিন্তু রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করা যায়। আগে এই সম্বন্ধে নোট দিয়েছি, তোমরা কিন্তু এই আর্টিকেল নাম্বারটা মনে রাখবে। 61 নম্বর ধারা, প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, তোমরা জাস্ট 61 নম্বরটা মনে রাখবে। এটার সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ সম্বন্ধীয় আছে, এটা জাস্ট মনে রাখবে। আর সেটাকে ইমপিচমেন্ট বা অভিশংসন বলে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করার দায়িত্ব কার? ক্লার্কশিপ 2005-এর প্রশ্ন, বহুবার প্রশ্নটা মিসলেনিয়াসে রিপিট হয়েছে সেটগুলোতে। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ, রাষ্ট্রপতি। সঠিক উত্তর তোমরা জানো, সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। মানে কোনো বিল অর্থ বিল কিনা এটা কিন্তু ঠিক করে হচ্ছে লোকসভার স্পিকার। এবং এটা আমরা কত নম্বর আর্টিকেলে জানতে পারি? 110 নম্বর আর্টিকেলের 3 নম্বর ক্লসে কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 110-এর 3 নম্বর আর্টিকেল, তোমরা ভালো করে কিন্তু এই আর্টিকেলগুলো মনে রেখো। শুধু মানে দেখবে অনেক সময় প্রশ্ন আসে যে অর্থ বিল সম্বন্ধীয় ধারা 4টে অপশানের মধ্যে কোনটি, এরকম দিয়ে দিল যে নিচের কোন ধারাটা অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত। তখন সঠিক উত্তর দেখলে 3টে অপশানের সাথে 110 নম্বরটা আছে। এটা সহজ প্রশ্ন। কিন্তু যদি কখনো দিয়ে দেয় যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করে স্পিকার, এটা কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? মানে কোনো বিল অর্থ বিল কিনা এটা ঠিক করে হচ্ছে স্পিকার, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে? সেখানে দেখবে 110 দিয়েই 4টে অপশান, মানে 110-এর যে কটা আর্টিকেল আছে, 110-এর যে কটা ক্লস আছে আর কি, 110 ধরো 110-এর 1 দিল, 110-এর 3 দিল, তার সঙ্গে আরও দুটো দিয়ে দিল, 112, 111। সঠিক উত্তর কিন্তু তখন হবে 110-এর 3 নম্বর আর্টিকেল। স্পিকার এটা ঠিক করে যে কোনো বিল অর্থ বিল কিনা, এটা 110 নম্বরের আর্টিকেলের 3 নম্বর ক্লসে বর্ণিত আছে। ভালো করে 110-এর 3টা মনে রাখবে। নিম্নলিখিত কোনটি রাষ্ট্রপতি ঘোষণা করতে পারতেন? আচ্ছা, এটা পারতেন হবে না। নিম্নলিখিত মানে 4টে যে দেখছো অপশান, এইগুলোর ভেতরে কোনটা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে? জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, উপরোক্ত সবকটি। মানে ন্যাশনাল এমার্জেন্সি, কনস্টিটিউশনাল এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর উপরোক্ত সবকটি। সঠিক উত্তর কিন্তু উপরোক্ত সবকটেই কিন্তু আমাদের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। তোমরা জানো এমার্জেন্সি 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে, 352 থেকে 360 নম্বর ধারার ভিতরে এমার্জেন্সি নিয়ে কিন্তু মানে জরুরি অবস্থা নিয়ে কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে, তোমরা দেখে নিও। ভারতের সুপ্রিম কোর্ট বিচারিক পূর্ণ বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? ভারতের সুপ্রিম কোর্ট বিচারিক পূর্ণ বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে। মানে ধরো তোমরা জানো যে বিভিন্ন রকম ভারতের সংবিধান তো বিভিন্ন দেশের সংবিধান থেকে অনুকরণ করে করা হয়েছিল। তা এইটা যেটা সুপ্রিম কোর্টের যে বিচারিক পূর্ণ বিবেচনার ক্ষমতা,
সেটা কোন মানে দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্যটা ধার করা হয়েছিল, তখন সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে কিন্তু ইউএসএ সংবিধান থেকে কিন্তু এটা আর কি আমাদের ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? ক্লাসিক 2006-এর প্রশ্ন। 1950 সালের 26শে জানুয়ারি, 1947 সালের 15ই আগস্ট, 1949 সালের 26শে নভেম্বর এবং 1952 সালের 15ই জুন। সঠিক উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের সংবিধান কার্যকরী হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। আর যদি তোমাদের প্রশ্ন আসছে যে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হচ্ছে কবে, 1949 সালের 26শে নভেম্বর কিন্তু গণপরিষদ কর্তৃক ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে গৃহীত হয়। এবং ওই জন্যেই তোমরা জানবে, এই প্রশ্নটা রিসেন্টলি কোথাও একটা এসেছিলো, আমি মনে পড়ছে না, নয় হাইকোর্টের ক্লার্কশিপের পরীক্ষায় নয় মিসলেনিয়াসে, জানি না ঠিক মনে পড়ছে না, যে সংবিধান দিবস কবে পালন করা হয়। 26শে নভেম্বর কিন্তু সংবিধান দিবস পালন করা হয়। কী কারণে এটাও আসতে পারে, যে কেন কোন দিন সংবিধান দিবস পালন করা হয়, এটা এলো তাহলে 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়, এইভাবেও কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে। তখন সঠিক উত্তর হবে গণপরিষদ কর্তৃক 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর কিন্তু আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। সেই কারণেই কিন্তু 26শে নভেম্বর তোমাদের কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস পালন করা হয়, মানে ভারতের কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস পালন করা হয়। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? কালকে দেখেছো দুবার এসছে প্রশ্নটা, ক্লার্কশিপে কিন্তু ট্রেন্ড দেখছি খুব প্রশ্ন কমন মানে রিপিট হয়। তোমরা ভালো করে যে সেটগুলো আমি আপলোড করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নিও। হিস্ট্রির সেট কমপ্লিট হয়ে গেছে, আজকের পলিটিক্স সেটটা কমপ্লিট হয়ে যাবে, আর এই 2-3 দিনের মধ্যে আমি ভূগোলের পুরো সেটটা আপলোড করে দেবো। আর সামনের সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করবো স্ট্যাটিক জিকে ও জেনারেল সায়েন্সের সেটটা পুরোটা আপলোড করে দেওয়ার, না হলে তারপরের সপ্তাহে পুরো আপলোড হয়ে যাবে। সামনের সপ্তাহে আমি জেনারেল সায়েন্সের পুরো সেটটাই আপলোড করে দেবো, আর স্ট্যাটিক জিকেটা দেখবো সামনের সপ্তাহে, না হলে তারপরের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে দেখে নিও, খুব প্রশ্ন কমন পাবে তোমরা। মিসলেনিয়াসে হয়তো আসেনি বেশি, কিন্তু এখান থেকে কিন্তু পিওয়াইকিউ কোশ্চেনগুলো দেখে যাও, কমন পাবে। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেলে আছে এটা? 64 নম্বর ধারার মধ্যে এটা কিন্তু আছে। তোমরা জানো যে রাজ্যসভার কালকে যে প্রশ্নটা এসেছিল যে রাজ্যসভার সদস্য না হয়েও কে হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করেন, সঠিক উত্তর হবে আমাদের উপরাষ্ট্রপতি। কিংবা যদি তোমাদের প্রশ্ন আসে যে রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে, তখনও সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি। যেমন লোকসভার প্রিসাইডিং অফিসারকে, তখন সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। দেখবে এই প্রশ্নটা মিসলেনিয়াসে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরমভাবেও আসতে পারে যে রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে, হু ইজ দ্য প্রিসাইডিং অফিসার অফ রাজ্যসভা, এইভাবেও আসতে পারে। তখন সঠিক উত্তর হবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট। 64 নম্বর আর্টিকেলে কিন্তু এগুলো আছে। আর লোকসভার প্রিসাইডিং অফিসার হচ্ছে স্পিকার, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে? তোমরা জানো কালকেরই এই প্রশ্নটা যতদূর সম্ভব এসেছিল, যে কোনো রাজ্যের গভর্নরকে নিয়োগ করে রাষ্ট্রপতি। ঠিক আছে বন্ধুরা, আর এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে? 155 নম্বর ধারা বা আর্টিকেলের মধ্যে কিন্তু এটা বর্ণিত আছে যে যে কোনো রাজ্যের রাজ্যপালকে শুধু নয়, যে কোনো ধরো যদি প্রশ্নটা এরমও আসতো যে কেন্দ্রশাসিত অঞ্চলে যে লেফটেন্যান্ট গভর্নর আছে তাদেরও নিয়োগ করে কিন্তু হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নিও। তার যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করছে রাষ্ট্রপতি, এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে এটাও তোমরা ভালো করে মনে রাখবে। যে এরমভাবে দিয়ে দিল যে প্রতিটি রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করে, এটা কত নম্বর ধারার মধ্যে বর্ণিত আছে? তখন সঠিক উত্তর হবে তিনটে অপশনের মধ্যে দেখবে 155 নম্বর বা 155 আর্টিকেল আছে, সেটা সঠিক উত্তর হবে। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? মণিপুর, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, সিকিম। সঠিক উত্তর হবে, তোমরা জানো জম্মু কাশ্মীর, এটা আগে বহুবার এসছে যে 2019 সালের 6ই আগস্ট জম্মু কাশ্মীর যে একটা স্পেশাল স্ট্যাটাস ছিল, তোমরা জানো, মানে ওদের একটা রাজ্য, আলাদা রাজ্য পতাকা ছিল, ওদের একটা আলাদা সংবিধান ছিল, অনেক কিছুই ছিল, এইগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে 2019 সালের 6ই আগস্ট। জম্মু কাশ্মীরকে যে স্পেশাল স্ট্যাটাস ছিল বা বিশেষ মর্যাদা 370 নম্বর ধারাটা অবলুপ্ত করা হয়েছে। এখন কিন্তু জম্মু কাশ্মীর ও লাদাখকে ভেঙে জম্মু কাশ্মীর কিন্তু এখন একটা তোমার আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল, আর লাদাখ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল, দুটোই কিন্তু এখন আলাদা। আর তোমরা এই সম্বন্ধে দেখবে আমি ক্যালকাটা হাইকোর্টের জন্য একটা সিরিজ এনেছিলাম, 3টে সিরিজ, সেখানে ভালো করে দেখে নিও। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে যে জম্মু কাশ্মীরের যখন কেন্দ্রশাসিত অঞ্চল হলো তখন প্রথম গভর্নরকে, ওই
হয়েছিল, মানে ওদের যে লেফটেন্যান্ট গভর্নর, বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর কে, কিংবা লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে হলো, লাদাখ যখন আলাদা হলো জম্মু কাশ্মীর থেকে, বর্তমান লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে, ওইখানে আমি সেটগুলো দিয়ে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ, ওগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। ওগুলো কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স আছে। জম্মু কাশ্মীরের বর্তমান গভর্নর যখন আলাদা হচ্ছে সেটা তখন কে গভর্নর ছিল, লাদাখেরও আর জম্মু, ভালো করে দেখে নিও ওটা। আমার সেটগুলো কিন্তু আপলোড করা আছে হাইকোর্টের সেটগুলো চেক করলেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? এটাই আজকে শেষ প্রশ্ন, ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। 540, 543, 545, 550। সঠিক উত্তর হচ্ছে লোকসভার সর্বাধিক আসন সংখ্যা বর্তমানে 550। তোমরা আগে জানো যে লোকসভার আসন সংখ্যা ছিল 552, কারণ রাষ্ট্রপতি কিন্তু তোমার দুজন মানে অ্যাংলো ইন্ডিয়ান বা ইং ভারতীয় যাকে বলে বাংলায়, অ্যাংলো ইন্ডিয়ানকে দুজনকে কিন্তু রাষ্ট্রপতি ওখানে নিযুক্ত করতো। এইটা কিন্তু বর্তমানে 2020 সালে মানে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা, মানে 104তম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু বর্তমানে এটা কিন্তু বাতিল হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, মানে দেখো আমি লিখেও দিয়েছি, 104তম সংবিধান সংশোধন দ্বারা 334 নম্বর ধারা সংশোধন করে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন কিন্তু বর্তমানে বাতিল হয়েছে। আর এই 104তম, এটা যদি আচ্ছা তোমাদের ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, লোকসভার তাহলে বর্তমান আসন সংখ্যা কত? 550টা। ঠিক আছে বন্ধুরা, আর বর্তমানে সদস্য সংখ্যা লোকসভা যতদূর আমার মনে পড়ছে 543টা, 525টা অঙ্গরাজ্য থেকে আর 18টা মনে হচ্ছে যতদূর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। তোমরা দেখে নিও, বর্তমানে লোকসভার মানে মেম্বার হচ্ছে যতদূর সম্ভব, যে রিসেন্ট ভোট হয়ে গেল 543 জন। তখন সঠিক উত্তর ওইভাবে জানতে চাওয়া হলে 543 হবে। 525টা অঙ্গরাজ্য আর 18টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আর লোকসভার মানে হায়েস্ট এখন লোকসভার আসন সংখ্যা কত এখানে জানতে চাওয়া হয়েছে, মানে কতটা হায়েস্ট কত অবধি যেতে পারে। যেটা আগে 552 ছিল সেটা কিন্তু এখন 550, কারণ 104 নম্বর আর্টিকেল যেটা 2020 সালে হয়েছিল, এটা ভালো করে মনে রাখবে, কার্যকরী হয়েছিল 2020 সালে। তার আগে থেকে হয়তো 19 সাল থেকে হয়তো ওটা কিন্তু বিল পাস হয়েছে, ওগুলো তোমাদের আসবে না। তোমরা জাস্ট মনে রাখবে 104তম অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু আসে পরীক্ষাতে, আমি দেখেছি যে অ্যামেন্ডমেন্ট দ্বারা লোকসভাতে যে রাষ্ট্রপতি দুটো অ্যাংলো ইন্ডিয়ান নিযুক্ত করতো, সেটা কত সালে যে অ্যামেন্ডমেন্ট দ্বারা নিযুক্ত করতো, সেই অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছে এবং কততম অ্যামেন্ডমেন্ট? 104তম সংবিধান সংশোধন এবং 2020 সালে হয়েছে। আর কততম আর্টিকেলের সংশোধন করেছে? 334 নম্বর ধারা। মানে যে 334 নম্বর ধারাতে ছিল যেটা, যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান নিযুক্ত হবে, সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে। আর এখানে আমার একটা জিনিস মিস গেছে, আর এই 104তম সংবিধান সংশোধনীতে আরেকটা জিনিস আসতে পারে। ধরো লোকসভা ও রাজ্য, আমাদের যে লোকসভা ও রাজ্য যে কোনো রাজ্যের বিধানসভা, এখানে কিন্তু SC STদের জন্য একটা আসন সংরক্ষণ থাকে। ঠিক আছে, সেই আসন সংরক্ষণটা কিন্তু 70 বছরের জন্য করা হয়েছিল। এটা কিন্তু 70 বছরের জন্য করা হয়েছিল। 2020 সালে কিন্তু এটাকে বাড়িয়ে 70 থেকে 80 বছরের জন্য করা হয়েছে, মানে 10 বছর বাড়ানো হয়েছে। এখানেও একটা ট্রিক আছে, এরা পরীক্ষায় আসতে পারে যে তোমাদের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে যে তপশিলি জাতি বা উপজাতিদের জন্য যে আসন সংরক্ষণ ছিল 70 বছরের জন্য আসন সংরক্ষণ ছিল, বর্তমানে এটা কত বছরের জন্য সংরক্ষণ করা হয়েছে? উপরে অপশনের সঙ্গে দেখছো 80 বছর আছে, তখন সঠিক উত্তর 80 বছর হবে। আর যদি প্রশ্নটা এইভাবে জিজ্ঞেস করে যে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে যে SC STদের জন্য আসন সংরক্ষণ ছিল, সেটা 104তম সংবিধান সংশোধনী দ্বারা কত বছর বাড়ানো হয়েছে, তখন 10 বছর হবে। মানে 70 থেকে 80 করেছে, ওইভাবেও জিজ্ঞেস করতে পারে যে আগে 70 ছিল, এখন কত বছরের জন্য করেছে? 80 বছর। আর 80 থেকে 70 বিয়োগ দিলে 10 বছরের জন্য। বুঝতেই পারছো, ওটা ঘুরিয়ে যেভাবে খুশি জিজ্ঞেস করতে পারে। মানে এই অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু আরও 10 বছর এক্সটেনশন করেছে, যে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে তোমার তপশিলি জাতি উপজাতি বা SC STদের জন্য মানে সংরক্ষণ থাকবে, আরও 10 বছর বাড়ানো হয়েছে। আর এইটা করা হয়েছে যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান যেটা রাষ্ট্রপতি নিযুক্ত করতো, সেটা কিন্তু বাদ গেছে। যেটা রাজ্যসভায় জানো যে রাষ্ট্রপতি 12 জনকে নিযুক্ত করে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। PSC ক্লার্কশিপ পলিটির কিন্তু আমি সব সেট কমপ্লিট করে দিলাম। আজকের এই কটাই কোশ্চেন ছিল। আর আমি পরশুদিন কি কালকের থেকেও আনতে পারি, এই সপ্তাহের ভেতরে আমি ভূগোলটা আমি শেষ করে দেবো। সামনে পুজো আছে, সবাইকে শুভ শারদিয়া বন্ধুরা। ভালো করে পুজো কাটাও, এবং পুজো কাটানোর সঙ্গে সঙ্গে একটু পড়াশোনাও করো, কারণ পুজো শেষ হলেই কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা হবে। সবাইকে শুভ শারদিয়া বন্ধুরা। আর এই পুজোর আনন্দের মধ্যেও কিন্তু আমি যে ক্লাসগুলো করবো, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখো, তাতে তোমরা উপকৃত হবে। চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড ডে।